আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিগত সরকারের আমলে প্রভাবশালীরা কে কত টাকা আত্মসাৎ করেছে তার হিসেব হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়। ডক্টর দেবপ্রিয়কে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1000-এর বেশি নিহত, অন্ধ হয়েছে 400। চিকিৎসা দিতে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তাররা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিল, ধর্ম ও দলীয় ভিত্তিতে দেশকে বিভক্ত না করার আহ্বান দলীয় আমিরের। লুটপাট বা দখলে জড়িত নয় বিএনপি, ঢালাওভাবে মামলা না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যাচাই বাছাই করার অনুরোধ মির্জা ফখরুলের। এবং নোয়াখালীর বন্যা কবলিত গ্রামে এখনো আটকা বহু মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন, পৌঁছেনি ত্রাণ, দুর্বিষহ দুর্গতদের জীবন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে যেসব অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কে কত টাকা ঋণ আত্মসাৎ করেছে তার হিসেব করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এসব অর্থ বিদেশে পাচার করেছেন, যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। আত্মসাৎ করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই কমিটির প্রধান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রশাসন বিভাগের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে তিনি কমিটির অপরাপর সদস্যদের মনোনীত করবেন বলে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1000-এর বেশি মানুষ নিহত এবং 400-রও বেশি অন্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানীর পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি একথা জানান। যারা অন্ধ হয়েছেন তাদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের টিম আসছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন শিক্ষার্থী, সাধারণ মানুষ, দিনমজুর, চাকরিজীবী ও ব্যবসায়ী সহ অনেকেই, যাদের কেউ কেউ এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। রাজধানী সহ বিভিন্ন জেলায় গুলি, ছড়রাগুলি, রাবার বুলেটে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়েছেন কয়েকশো। দায়িত্ব নিয়েই আন্দোলনে নিহতদের ডাটাবেস তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে বিশেষ কমিটি। ঢাকার পুলিশ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের পরিবার ও আহতদের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে সরকার। আমাদের অলরেডি একটা তালিকা তৈরি হয়ে গেছে, যারা নিহত হয়েছেন তাদের তালিকা হয়ে গেছে। এটা বলবো না যে সম্পূর্ণ হয়ে গেছে, কারণ আমাদের 11 তারিখ পর্যন্ত হয়েছে, এরপর এগুলো আবার সংযুক্ত হবে। তো এই পর্যন্ত লিস্টে যেটা দেখা যাচ্ছে 1000-এর উপরে নিহত হয়েছে, 400-র উপরে চোখ অন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে অনেকেই 2 চোখ অন্ধ হয়ে গেছে। যারা পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন তাদের সুচিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসছেন জানিয়ে তিনি বলেন, যারা হাত বা পা হারিয়েছেন তাদেরও প্রয়োজন হলে বিদেশে চিকিৎসা দেয়া হবে। আহতদের উন্নত চিকিৎসায় বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বলেছি, বিভিন্ন দাতা সংস্থার কাছে বলেছি, কারণ সবাইকে তো আর যাদের অনেক বেশি ক্ষতি হয়েছে অনেক তো টাকার দরকার হয়। তো কাজে সবাইকে ওইভাবে নিয়ে যাওয়া, যদি আমরা গ্রুপ ডাক্তারকে নিয়ে আসতে পারি, তাদের ট্রিটমেন্ট যদি হয়
তাহলে এটা আরও বেটার হবে। আমেরিকার একটা সেবা নামক একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের দেশে, আমরা তালিকা পাঠিয়েছি যারা চোখ অন্ধ হয়ে গেছে কিংবা চোখের সমস্যা নিয়ে আছে, তাদের চিকিৎসার ব্যাপারে সে তালিকা তাদেরকে পাঠিয়েছি, তারা ওগুলো দেখেছে। তো তারা বলেছে তারা আসবে যত শীঘ্রই পারে। শেখ হাসিনা সরকার পতনের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। সবাই যেন একসাথে কাজ করতে পারি। আবার ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দলটির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়ার কথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে জামায়াতকে নিষিদ্ধ করলেও বর্তমান সরকার কোনো দলকে নিষিদ্ধ করবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জাপল। বাংলাদেশের রাজনীতি অনেকটা দাবা খেলার মতো, পাশার দান পাল্টে যেতে সময় লাগে না। মাসখানেক আগে যে দলকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, সে জামায়াতে ইসলামী এখন মুক্ত। তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ন্যারেটিভটা সত্যি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে। দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। এদিকে জামাতের নিবন্ধন ফিরে পেতে আদালতের শরণাপন্ন হচ্ছে দলটি। রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল বিভাগে দায়ের করা হয়েছিল, এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে। এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। আদালতে নেয়ার পর আসামিদের উপর হামলা বন্ধে ব্যবস্থা নেবার কথাও জানান আইন উপদেষ্টা। পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধরনের সাংবাদিক আছেন অনেক। যারা নিষিদ্ধ করেছিল সেই দলের উপর কোনো ক্ষোভ নেই, বরং তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, কেবল যেসব ব্যক্তি অপরাধ করেছে তাদের বিচার হওয়া উচিত। ধর্ম কিংবা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত না করতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। একটা নামাকে কারাবরণ করতে হয়েছে। গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যুদ্ধের ময়দানে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন, স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে বিভক্তি দেশের জন্য ক্ষতিকর। ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে, এই জাতি হয় একটা দুর্বল জাতি, এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরি করার সুযোগ পায়। এই মাতব্বরির জায়গাটা আমরাই তৈরি করে দেই। এ সময় মুক্ত আলোচনায় সম্পাদকরা বিভিন্ন সরকারের সময় গণমাধ্যমের উপর হস্তক্ষেপের সমালোচনা করেন। একটা নামাকে কারাবরণ করতে হয়েছে, এবং বিনা কারণ। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সকলে ন্যায় বিচার পাবে। গণতান্ত্রিক কাঠামো যদি সঠিক থাকে, সে দেশের সাংবাদিকতা, সে দেশের মত প্রকাশের স্বাধীনতা ও সমুন্নত থাকে। গণমাধ্যমকে যদি কণ্ঠরোধ করে রাখা হয়,
তাহলে কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। গণমাধ্যম যাতে নিষ্পেষিত মানুষের কথা বলতে পারে, গণমাধ্যম যাতে এদেশের রাজনীতিতে যে বিভাজন সৃষ্টি করে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করবার চেষ্টা যারা করেছে তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারে। সমাপনী বক্তব্যে আমিরে জামায়াত জানান, তার দল শুধু গণমাধ্যম নয়, সবার স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়াও জানান তিনি। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক তাকে পেতে হবে। এটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না। ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাবো, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। বিদেশি রাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণই নেবে দেশের যে কোনো সিদ্ধান্ত। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করতে কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কানাডিয়ান হাইকমিশনার সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। পরে মালয়েশিয়ার হাইকমিশনারের সাথে সাক্ষাৎকালে আসিয়ানের সদস্য হতে দেশটির সমর্থন চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার লিলে নিকোলাস। এ সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কানাডার সমর্থন প্রয়োজন। বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে হাই কমিশনার বলেন, বাংলাদেশে সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করতে আগ্রহী কানাডা। এ সময় কক্সবাজার থেকে কিছু রোহিঙ্গাকে অন্যত্র স্থানান্তরে কানাডার সহযোগিতাও চান ডক্টর ইউনূস। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে। এজন্য দক্ষিণ পূর্ব এশীয় জাতিগোষ্ঠী আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন ডক্টর ইউনূস। এ সময় কম খরচে বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য কুয়ালালামপুরকে বেছে নেওয়ার প্রস্তাবও দেন দেশটির হাই কমিশনার। এর আগে সেখানে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপুই বলেন, বাংলাদেশের পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে প্রস্তুত ফ্রান্স। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ পুনর্গঠনে জনগণ যে সুযোগ দিয়েছে তা কাজে লাগাতে না পারলে তা হবে এ সরকারের বড় ব্যর্থতা। এছাড়া ইউএনডিপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। গ্রাহকের স্বার্থে এস আলমের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আইনি প্রক্রিয়ায় এস আলমের সম্পদ বিক্রি করা হবে জানিয়ে তাদের সম্পদ ব্যবসায়ীদের না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা রাখার অনুরোধ জানান গভর্নর। এ সময় দুর্বল ব্যাংক থেকে টাকা উত্তোলনে গ্রাহকদের ধৈর্য ধরার কথা বলেন তিনি। শরফুল আলমের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের বিশেষ সুবিধা নিয়ে সাম্রাজ্য গড়ে তোলেন চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে এস আলম। প্রভাবশালীদের সহায়তায় নিজেদের মালিকানায় নেন ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক। এসব ব্যাংক থেকে নামে বেনামে 2,00,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যার বেশিরভাগই পাচার করে গ্রুপটি। ইসলামী ন্যাশনাল ব্যাংকের পর সবশেষ 28 আগস্ট একদিনে এস আলম বলে মুক্ত হয় আরও 2টি ব্যাংক, গ্লোবাল ও ইউনিয়ন। নতুন পরিষদ ও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের কারণে বর্তমানে অর্থ লুটপাট করতে না পেরে সম্পত্তি বিক্রিতে মরিয়া এস আলম। এই বাস্তবতায় সম্পত্তি বিক্রির চেষ্টা চলছে এমন প্রশ্নের জবাবে গভর্নর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে
হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায়। অতিরিক্ত মুনাফার আশায় 1.5 দশকে অনেক দুর্বল ব্যাংকে আমানত রাখেন গ্রাহকরা। এখন অনেকেই একসাথে বড় অঙ্কের টাকা সংগ্রহে ব্যস্ত। আমানতকারীদের টাকা যেন নষ্ট না হয় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান গভর্নর। ব্যাংকগুলো তো এমনি ভালনারেবল ছিল, একটু 2% বেশি দিয়েছে, সেই কারণে আপনারা রেখেছেন। এখন অধৈর্য হলে হবে না, এখন ধৈর্য ধরতে হবে, যাতে আমরা চেষ্টা করব ব্যাংকগুলোকে আস্তে আস্তে সবল করতে। নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। বাংলাদেশ ব্যাংকে সুশাসনের ঘাটতি ছিল জানিয়ে গভর্নর জানান এখন তা নিশ্চিত করা হবে। টাকা ছাপিয়ে আর কোনো অর্থ সহায়তা দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, নতুন করে ডলার বিক্রি করা হবে না, এতে রিজার্ভের পরিমাণ আরও বাড়বে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ডলার সংকট থাকলেও প্রয়োজনীয় দ্রব্য আমদানিতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সার, কীটনাশক, খাদ্যপণ্যের আমদানি আটকে থাকছে না। বিকেলে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি সহ সার্বিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বাজার সিন্ডিকেট সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন উল্লেখ করে সালেউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশাতেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এলসি তো একেবারে একদম হরে ধরে কমে যায় না, তো সার, কীটনাশক, তারপরে জ্বালানি, খাদ্য, এইগুলো একেবারে এই কোনো কিছুই আটকাচ্ছে না। যেমনি পারো বাংলাদেশ ব্যাংক ম্যানেজ করছে, মেকানিজম আছে, এটাতে আমার মনে হয় না খুব অসুবিধা হবে। একটু কিছু কিছু জায়গায় আছে, হয়তো কিছুটা সময় লাগবে, বাট অতি প্রয়োজনীয় জিনিসপত্র কোনো আটকাবে না। ঢালাওভাবে মামলা না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যাচাই বাছাইয়ের অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে দখলদারিত্ব, সহিংসতা ঘটনার সাথে ঢালাওভাবে বিএনপিকে জড়ানো হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী হলে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। মুনিল হাসানের রিপোর্টে বিস্তারিত। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সারা দেশে দখল, আধিপত্য বিস্তারের মতো বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য বিএনপিকে ঢালাওভাবে অভিযুক্ত করা হচ্ছে। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের প্রায় 56-57 জন জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা তো ভুলে যাইনি 1/11-এ কারা চেষ্টা করেছিল বিরাজনীতি করে, ডিপলিটিসাইজেশন। মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, একটা গণতন্ত্র চায়, এবং সেটা নির্বাচন চায়। আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে, এবং সেটা যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, মানুষ এটা গ্রহণ করে। নির্বাচনের রোডম্যাপ চেয়ে বিএনপির দাবি নিয়ে জামাতের আমিরের সমালোচনার জবাব দেন মির্জা ফখরুল। সেই সাথে প্রতিক্রিয়া জানান জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার নিয়েও। বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে, সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার, যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে, সেটা করতেই পারে। সারা দেশে ঢালাও মামলা দায়ের ও অসংখ্য মানুষকে আসামি করার সমালোচনা করে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও ভুক্তভোগীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। ঢালাও মামলা দেওয়া হচ্ছে, এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয়, তা না হলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। এ সময় জানানো হয়, বন্যার কারণে এবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাপক আয়োজন না করে সেই অর্থ দুর্গতদের সাহায্যে দেয়া হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
নোয়াখালীর কবিরহাটে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। দুর্গম গ্রামগুলোতে এখনো আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। এদিকে বন্যায় রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে তীব্র খাদ্য সংকটে পড়েছে বানভাসী মানুষ। কবিরহাটের বিভিন্ন গ্রাম ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। বন্যার পানি আসার পর থেকে আর বাইরে যেতে পারেননি ৭০ বছরের এই বৃদ্ধ। একটি পা না থাকায় আশ্রয় কেন্দ্রেও যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। এরই মধ্যে ঘরে পানি ঢুকেছে, আর একটু বাড়লেই ডুবে যাবে শোবার চৌকিটাও। পানিটা আমি ভিতরে তো আর কি রুম বসবাস করি, আল্লাহ রেখেছে রয়েছি কি কম কমে যাবো। আজকে বেড়ানো শুরু হয়ে আরেক শুরু হয়ে যেত আর সহিত উঠে যাবো, কমে যাবো। একমাত্র ছেলের অকাল মৃত্যুর পর এসে উঠেছিলেন মেয়ের বাড়ি। সেখানে এখন কোমর সমান পানি। গুরুতর অসুস্থ বাবাকে হাসপাতালেও নিতে পারছেন না মেয়ে। এখন ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন, কিন্তু কিভাবে ডাক্তারের কাছে নেব? পানি দেখে নিতে পারতেছি না, পানির সমস্যার কারণে। দরজাতে পানি এক কোমর, বাড়িতে পানি, কাপড় বাঁচানো এক রান হয়ে গেছে। পানি উঠে অনেক সাথের ঘরটি ডেবে গেছে, যে কোনো সময় ধসে পড়বে। মৃত্যু ভয়ে সন্তানদের নিয়ে পাশের আশ্রয় কেন্দ্রে উঠেছেন এই মা। ওর ঘরের ভিতরে সাপ ঢুকে আর অনেক কিছু ঘরের ভিতরে খাইতে মারি না। ঘরটা ব্যাগ ফাঁড়া দিলে ব্যাগ ঘর নামি যায়, গাড়ি যার গই পাকটা কইতে মারি না। লেফটেন্ট ব্যাগ ডুবি গেছে। কবিরহাটের আশ্রয় কেন্দ্রগুলোতেও পানি উঠছে, ফলে পরিবার এবং সাথে আনা গবাদি পশুগুলোকে নিয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। শহর থেকে যেসব গ্রাম দূরে, সেখানে যাচ্ছে না ত্রাণ। অনেকটা না খেয়েই দিন কাটাচ্ছে এসব এলাকার বাসিন্দারা। আমার 17টা গরু আছে এখানে, মোষেগুলো আমার। আমরা মোষের খাবার নিয়ে, গরুর খাবার নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। খানা প্রচুর অন্য অন্য দিকে দিয়ে চলে যায়, এখানে রুকে না মানুষ। একবারই দেখেন তো আমরা পানিতে বাসি কি করুম, খাওয়া দাওয়া সামান্য যা কদু দে তাই কদুর কষ্ট করে দিন কাটিয়ে রারি। আমি কার দাদু থাকবার মতন বুঝিনি, থাকতাম হারিয়েন না। আজকে 2 দিন পর্যন্ত রাইতাম হারিয়েন না, বেশি পানি আমরা। পানিতে ডুবে যাওয়া ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এসব এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে আসতে পারছে না স্বেচ্ছাসেবীরা। পানিবন্দী এসব গ্রামগুলোতে এখন শুধু দীর্ঘশ্বাস আর হতাশার গল্প। দিন দিন পানি ঢুকে পড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতেও। দ্রুত এই পানি না নামলে সংকট আরো বাড়বে বলে ধারণা স্থানীয়দের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বন্যার্তদের জন্য শুকনো খাবারের পাশাপাশি দেশের 4 জেলায় গণরান্না কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, খাবারের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ, ওষুধ সহ খাবার স্যালাইনও বন্যা দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রী নাফসিমনি বন্যার্তদের সহায়তা করতে বন্ধুদের সাথে নিয়ে 3 দিনে সংগ্রহ করেছেন 26,000 টাকা। সেই টাকাই জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গণত্রাণ কর্মসূচির বুথে। আমাদের স্কুলে দিবা এবং মর্নিং সেকশন থেকে আমরা টোটাল 26,000 কালেক্ট করেছি, আর কলেজ থেকে 12,000 সিনিয়র আপুরা দিয়ে গিয়েছে, আর আজকে আমরা 26,000 কালেক্ট করে দিয়ে গেলাম। ত্রাণ সহায়তার পাশাপাশি বড়দের সাথে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করতে দেখা গেছে শিশু কিশোরদের। আমাদের টাকাটা জমা দিতে এসেছি এবং শুনলাম যে এখানে কাজ করা হচ্ছে, তাই আমরা করছি। আমার আপুরা আসছে, আমিও আসলাম, আমার ফ্রেন্ডও আসছে, সবাই মিলে এই কাজটা করছে আনন্দ সহকারে। শুধু শিক্ষার্থীরাই নয়, বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে সমাজের সুবিধাবঞ্চিত হিজড়া সম্প্রদায়ও। বিশ্ববিদ্যালয়ের টিএসসির বুথে বন্যার্তদের সহযোগিতায় তারা দিয়েছেন 68,000 টাকা। আমরা তো আপনাদের নিয়ে খাই, আপনাদের পাশে যদি আমরা না দাঁড়াই সেটা তো হয় না। আপনারই আমরা মা বাপ, আপনারই আমাদের বাবা। আপনাদের সহযোগিতা করলাম, যাই পারলাম সহযোগিতা করে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ দেশের 4 জেলায় বন্যার্তদের জন্য গণরান্না কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাঠানো হচ্ছে পর্যাপ্ত খাবার পানি, ঔষধ ও স্যালাইন। সেই সাথে বন্যা কবলিত অঞ্চলগুলোতে আহতদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সমন্বয়করা। 4টি জায়গায় আমাদের গণরান্না কর্মসূচিতে আমরা কার্যক্রম করছি, এবং সেই সাথে সাথে মেডিকেল টিম আমাদের প্রায় ফেনী এবং 4টি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের ক্যাম্প তৈরি করেছে। যারা আহত হয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট এবং পার্মানেন্ট ট্রিটমেন্টের জন্য আমরা ঢাকায় রেফার করছি। সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় দ্রুতই কেটে যাবে সংকট, এমনটাই প্রত্যাশা টিএসসিতে রাত দিন ত্রাণ সংগ্রহের কাজে নিয়োজিত শিক্ষার্থীদের।
ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। বৃহত্তর ঐক্যমত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন ঢাবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয় নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে জানান, এক সপ্তাহের মধ্যে পূর্ণমাত্রায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু করতে চান তিনি। রিপোর্ট করছেন SM আশরাফ। বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান শুরু করলেন তার যাত্রা। সকাল থেকেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কার্যালয়ে হাজির হতে শুরু করেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকরা। সবার কথাই শুনলেন তিনি, সঙ্গে জানিয়ে দিলেন সমস্যার সমাধানে সময় লাগবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আবাসিক হল আর একাডেমিক কার্যক্রম চালুই তার প্রথম চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি যে আমাদের যে বড় লক্ষ্য যে চালু করবার জন্য আমরা কিছুটা সবার সাথে কথা ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে মোটামুটি যদি চালু পর্যায়ে নিতে পারি, এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য, এটাই আমাদের টার্গেট। এবং তাহলে যেটা বললাম যে হল থেকে আমাদের একাডেমিক কার্যক্রম পর্যন্ত পৌঁছানো। এ সময় তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষে নন তিনি, তবে এ ব্যাপারে তার পক্ষে একা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একটা শিক্ষাঙ্গনে বড় আগে জাতীয় রাজনীতি থাকবে কিনা, এগুলো আমার মনে হয় বৃহত্তর সামাজিক একটা ঐক্যমত্যের দরকার, এটি একটা বৃহত্তর সামাজিক চুক্তির দরকার। এই বিষয়গুলো একটা প্রতিষ্ঠান নিজের থেকে করে বাস্তবায়ন করা কঠিন। উপাচার্য যোগ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে আদর্শ ও মূল্যবোধ নিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তিনি সেই বিজয়ের ধারাবাহিকতাকে বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। যে একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানো। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে 16 কোটি টাকা মূল্যের 15 কেজি স্বর্ণ আটক করেছে NSI। সকালে দুবাইয়ের শারজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG252 এর একজন যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় আহমেদ হোসেন নামের ওই প্রবাসীকে আটক করা হয়। পরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC নবগঠিত পরিচালনা পর্ষদের সভা। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর M সাদিকুল ইসলাম পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধি আনিসুল হক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান, উদ্যোক্তা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার রেজাউল হক, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আনোয়ার হোসেনকে অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক মোর্শেদ আলম খন্দকার উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শানশান, আর তাই জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিউশুর কাগোশিমা শহরের উপকূলে আছড়ে পড়তে পারে শানশান। স্থলভূমিতে আছড়ে পড়ার পর এই ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 252 কিলোমিটার হতে পারে। নিকট অতীতে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এত বড় ঘূর্ণিঝড় দেখা যায়নি। কাগোশিমা শহরের 8 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। গত সপ্তাহেই দেশটিতে আঘাত হেরেছে ঘূর্ণিঝড় এম্পেল। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালে গুমের শিকার হয়ে ভারতের অবস্থান শেষে দীর্ঘ 1 দশক পর নিজ জেলা কক্সবাজারে এলে উপস্থিত নেতাকর্মীদের তিনি একথা বলেন। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিএনপির এই নেতাকে স্বাগত জানিয়ে কক্সবাজার শহর সহ চকরিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে তোরণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ঢল নামে নেতাকর্মীদের। যে
বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আহ্বান জানাবো আমরা যেন আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখি এবং সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখি, যাতে আমরা আমাদের বহির ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারি। এবারে পার্টেক্স খেলার খবর। স্বাগতিক নেপালকে 4-1 গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো লাল সবুজের দল। বাংলাদেশের হয়ে 2টি গোল করেন মিরাজুল ইসলাম, আর 1টি করে গোল করেন রাব্বি হোসেন রাহুল এবং পিয়াস আহমেদ নোভা। পরগারমানের রিপোর্টে বিস্তারিত। গোলটা তো শুধুই খেলায় জয়ের নিয়ামক, কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণে চাই পারফরমেন্স আর দক্ষতার চূড়ান্ত বাস্তবায়ন। সেই ফুটবল শৈলী দেখিয়েই প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল বাংলাদেশ। তাতে গ্রুপ পর্বে নেপালের কাছে পরাজয়ের প্রতিশোধ নিল মারুফুল হকের শিষ্যরা। তবে কাঠমান্ডুর আনফা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমার্ধে প্রাধান্য ছিল স্বাগতিকদেরই, কিন্তু এই অর্ধে যোগ করার সময়ে অসাধারণ এক ফ্রি কিকে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম। বিরতি থেকে ফিরে আবারও আনন্দমাতে বাংলাদেশ। 55 মিনিটে মিরাজুল আরো এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এখানেই থেমে থাকেননি ম্যাচের সেরা খেলোয়াড় মিরাজুল। 71 মিনিটে রাব্বি হোসেন রাহুলকে দিয়ে একটি গোলও করান তিনি। রাব্বি হোসেন, মিরাজুল ইসলাম দিস টাইম দ্য প্রোভাইডার। এদিকে 81 মিনিটে একটি গোল শোধ করে সান্ত্বনাই পায় নেপাল। তবে খেলা শেষের যোগ করার সময়ে পিয়াস আহমেদ নোভা স্বাগতিকদের ব্যর্থতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। শেষ বাঁশি বাজতেই ভোঁদৌড় বাংলাদেশের খেলোয়াড়দের। শিরোপা উল্লাসে মাতোয়ারা লাল সবুজ শিবির। অন্যদিকে স্বপ্নভঙ্গের বেদনায় হতাশ নেপাল। তখনও মাঠের অন্য পাশে চলে লাল সবুজের জয়োৎসব। পরাগারমান, এটিএন বাংলা। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ জেতানো 191 রানের মহাকাব্যিক ইনিংসটির জন্য ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং পেলেন মুশফিকুর রহিম। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় 7 ধাপ এগিয়ে 17তম স্থানে উঠে এসেছেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের জন্য এটি ক্যারিয়ারের সেরা অবস্থান। তার রেটিং পয়েন্ট 684। এছাড়া 50 হাঁকানো লিটন দাস 2 ধাপ এগিয়ে 27 নম্বরে আছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। বিগত সরকারের আমলে প্রভাবশালীরা কে কত টাকা আত্মসাৎ করেছে তার হিসেব হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে। ডক্টর দেবপ্রিয়কে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1000-এর বেশি নিহত, অন্ধ হয়েছে 400। চিকিৎসা দিতে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তাররা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিল। ধর্ম ও দলীয় ভিত্তিতে দেশকে বিভক্ত না করার আহ্বান দলীয় আমিরের। লুটপাট বা দখলে জড়িত নয় বিএনপি। ঢালাওভাবে মামলা না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যাচাই বাছাই করার অনুরোধ মির্জা ফখরুলের। এবং নোয়াখালীর বন্যা কবলিত গ্রামে এখনো আটকা বহু মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন, পৌঁছেনি ত্রাণ। দুর্বিষহ দুর্গতদের জীবন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।